ধন্যবাদ। আমি স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো 25 থেকে 34 বছর বয়সে কী ধরনের সাইকোলজিক্যাল ইস্যু আসে এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি কী করতে পারেন? আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই বয়সের এই সময়টিতে, কেননা 25 থেকে 34 বছর এই সময়টাতে বিভিন্ন রকমের আমাদের কেরিয়ার, সাইকোলজিক্যাল, ইন্টারপার্সোনাল পরিবর্তন হয় এবং এই সময়টাতে আমার নিজেকে রক্ষা করতে আমার কিছু সাইকোলজিক্যাল বিষয় সম্পর্কে আমার জানাও দরকার। আজকের এই ভিডিওতে সেইগুলোই বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এখানে আমার অভিজ্ঞতা, আমার কাছে যারা আসেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এই বয়সে, তাদের সমস্যার ধরন এবং সেক্ষেত্রে কী করণীয় সেগুলোই আমি বলবো। এবং সাথে সাথে একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে আমার এই যে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স থেকে আপনি করবেন। তাহলে আসেন 25 থেকে 34 বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে বেশ কয়েকটা ট্রানজ্যাকশন রয়েছে। গুরুত্বপূর্ণ দুটি ট্রানজ্যাকশন আমরা দেখতেই পাই, অনেকে 3টি 4টি বা এর বেশি হয়। তাহলে ট্রানজ্যাকশনটা কী? ট্রানজ্যাকশন হলো পরিবর্তন। এই পরিবর্তনের সাথে আমাদের খাপ খাইয়ে নেওয়া শিখতে হয়। দেখেন, আপনি আপনার পড়াশোনা শুরু করেছেন হায়ার স্টাডিজ, হয়তো বা অনার্স মাস্টার্স শেষের পর্যায়ে, আপনার 25 বছর যখন বয়স, যদি সেশন জট থাকে সেক্ষেত্রে হয়তো বা শেষ করতে পারেননি। তাহলে কি হলো, একটা ট্রানজ্যাকশনের মাঝামাঝি অবস্থানে আছেন। এই ক্ষেত্রে অনেকের ভিতরে আমি দেখছি বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে, উদ্বিগ্নতা, মানসিক চাপ। এর পিছনে কী কারণ? হয়তোবা তার ফ্যামিলি মেম্বার যারা আছেন, যারা মুরব্বী শ্রেণীর আছে, হয়তোবা বাবা মা, দাদা দাদি বা বড় ভাই, এর মাঝের অনেকেই পৃথিবী থেকে চলে গিয়েছে। এটা যেমন তাদের ভিতরে একটা কষ্ট, সাথে সাথে তাদের ভিতরে একটা আফসোস যে এই লোকটার জন্য তো আমি কিছু করতে পারলাম না। সে যদি আরও কিছুদিন থাকতো, আমি যদি তার জন্য কিছু করতে পারতাম। এই আফসোসের কারণে অনেকে সামনের যে পদক্ষেপগুলো সেগুলো তারা ঠিকমতো নিতে পারে না। তার মন কষ্ট থাকে, বিভিন্ন রকমের ট্রমা কাজ করে। তো এই ক্ষেত্রে কী করণীয়? এই ক্ষেত্রে যেই জিনিসটি আপনারা করবেন সেটা হলো, আমাদের লাইফের একটা লাইফ, আমাদের যে এই যে পৃথিবীটা যেভাবে চলতেছে, আমাদের লাইফটি কিন্তু সেই অনুযায়ী চলতেছে। আমাদের লাইফ অনুযায়ী কিন্তু পৃথিবীটা চলতেছে না। সুতরাং এই বিষয়টি আপনার বা আমার বা এই পৃথিবীর কারো হাতেই নেই। এটি কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানে কাকে কোন সময় সে নিয়ে যাবে। সুতরাং আপনার লক্ষ্যটা নির্ধারণ আপনি করতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে অনেক কাছের, যার সাথে আপনার ব্লাড রিলেশন, তাদের সুখে দুঃখে আপনি থাকবেন, তারাও আপনার কাছে থাকবে। কিন্তু এছাড়াও আরেকটা ফ্যামিলি আছে। এই পৃথিবীর সবাই আমরা ফ্যামিলি মেম্বার। এই ফ্যামিলি মেম্বারদের জন্য আপনার কিছু করণীয় আছে। আপনি এই যে হয়তোবা যেই সাবজেক্টেই পড়াশোনা করেন বা যেভাবেই নিজেকে তৈরি করেন, পরবর্তীতে আপনার জন্য অনেকে ওয়েট করতেছে যে আপনার কাছ থেকে সার্ভিস পাবে। আপনি যদি কোনো প্রশাসন ক্যাডারে যান বা আপনি যদি নিজে এমন কিছু করেন যেখানে হলো অন্যকে হেল্প করা যায়, সেটিও কিন্তু ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র একজনের জন্য বা এই একের অধিকের মানুষের জন্য আমি আমার মনটাকে খারাপ করব, পরবর্তী যে ডেভেলপমেন্টটা সেটা থেকে আমরা এই মানে দূরে সরে যাব, ব্যাপারটা যেন এরকম না হয় একটু খেয়াল রাখা। খুব বেশি সমস্যা হলে স্বাভাবিকভাবে এই ধরনের ট্রমা বা আমরা বলি অনেকের ক্ষেত্রে এটা যেটি হয় যে অনেকের ক্ষেত্রে এটা ব্রেভমেন্ট আমরা বলি, গ্রিভ অ্যান্ড ব্রেভমেন্ট, সেটিও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। এটা একটা মানসিক রোগ। সো খুব বেশি সমস্যা বোধ করলে এই সময়টা আপনার সাইকোলজিক্যাল হেল্প নিতে পারেন। সো দেখেন, 25 বছর বয়সটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি পড়ালেখা শেষ করে ফেলেছেন, এখন আরেকটা স্টেজে আসতে হবে। সেখানে আপনার চাকরির পড়াশোনা করতে হবে। আপনি যদি আগে প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটা কনফিডেন্স থাকবে। আপনি যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু কনফিডেন্সটা একটু কম থাকবে। কিন্তু চাকরির পড়াটা কিন্তু এই যে পড়াশোনা শেষ করার পরে করতে হয়, তখন আর অন্য কোনো পড়াশোনা থাকে না। তখন এই চাকরির জন্য আলাদাভাবে নিজে নিজে প্রিপারেশন নিতে হয়। আপনি এখানে দেখবেন আরেকটা জিনিসে একটা সেপারেশন আপনি দেখবেন, সেপারেশন অ্যাংজাইটি। সেটা হলো এতদিন বন্ধুবান্ধব ছিল, নির্দিষ্ট টাইমে আপনার ক্লাসে অ্যাটেন্ড করা, ক্লাসের কথাগুলো শোনা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়া, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা, একজনের সুখ দুঃখের সাথী হওয়া, শিক্ষা গ্রহণ করা, সব কিছুই কিন্তু এখানে ছিল। কিন্তু এখন যেটি হয়েছে সেই অবস্থানটা কিন্তু আপনার নেই। আপনার খুব কাছের যে বন্ধুটি সেও হয়তোবা বিভিন্ন কাজে ব্যস্ত রাখছে নিজেকে।
সবাই এখন চাচ্ছে নিজের যে এই যে ফেজটা, এই যে ট্রানজ্যাকশনের সাথে কীভাবে খাপ খাইয়ে নেবে। সো আপনার ক্ষেত্রেও কিন্তু একই রকম হতে পারে। তো একটু মাথা ঠান্ডা রেখে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার 30 বছর পর্যন্ত মোটামুটি বিভিন্ন রকমের চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং 30 বছর আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে আপনার নিজের যে নিডটি রয়েছে, স্বাভাবিকভাবে অনেকের এই সময় ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু চলে আসে, যে ইস্যুটি কীভাবে মিট করতে পারেন একটু খেয়াল রাখা। অনেকে আমি দেখেছি যে এই সময়টাতে হয়তোবা তারা বিভিন্ন রকমের লোন নিয়েও তার বাচ্চাকে বা ছেলেকে বা মেয়েকে পড়াশোনা করেছে, এবং একটা সময় যখন ভালো একটা চাকরি পেয়েছে তখন কিন্তু লোন কিন্তু আস্তে আস্তে দিয়েছে। তো এটা অনেক ক্ষেত্রে স্ট্রাগল হতে পারে বা একটা অ্যাংজাইটি হতে পারে লোন নেওয়ার পর সেটা আবার দেয়া, এইটা একটা প্রবলেম হতে পারে। তবে একটু কথা বলে রাখি, আমার কাছে যাদের ইনফরমেশন আছে এই লোনটা নিয়েছে তারা রিলেটিভের কাছ থেকে, হয়তো বা বোন, ভাই বা কাকা, যা টাকা আছে তার কাছ থেকে, যে তুমি এই টাকাটা দাও, তোমার টাকাটা আমি ফেরত দেবো। তো সেই রকম যদি অপরচুনিটি থাকে সেটা আপনি নিতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে। এছাড়াও আমি জানি অনেকেই আছেন যে বিভিন্ন রকমের টিউশনি করে থাকেন, আমি এটাও জানি অনেকে বিভিন্ন রকমের অনলাইনে কাজ করেন যার মাধ্যমে মোটামুটি তার চলার মতো এটা চলে যায়। তবে এই সময়টা এটা গুরুত্ব দিতে হবে যে আপনার চাকরিটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কী চাকরি করছেন বা কী চাকরি পাবেন সেটি কিন্তু আপনার পরবর্তী লাইফ কিন্তু নির্ভর করবে। আপনার লাইফ, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের বা আপনার ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং যতটুকু সম্ভব এই যে পড়াশোনা থাকা, নিয়মিত পড়াশোনায় থাকা এবং অন্যান্য বন্ধুবান্ধব যারা পড়াশোনা করে তাদের সাথে মেশা, তাদের সাথে কথা বলা, নিজের সময়টা যেন অন্যদিকে পাস না হয়। হ্যাঁ, যে হয়তো বন্ধুবান্ধব তার সাথে একটু মিট করে আসি। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে এই সময়টায় বিভিন্ন রকমের বন্ধুবান্ধব তারা পেয়ে থাকে, যেই বন্ধুবান্ধব হয়তো বা আর আগে কখনো পায়নি, তাদের মিশতে পারিনি, ভালো লাগাও কাজ করে অন্যরকম। হ্যাঁ, অন্যরকম কিছু ফিলিং কাজ করে, অপোজিট সেক্সের প্রতি একটা টানও কাজ করে এই সময়টাতে, কারণ আমাদের বায়োলজিক্যাল নিড খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যা কিছুই করেন না কেন, আপনার প্রথম এবং প্রধান কাজ হবে আপনি যদি পড়াশোনাটা ঠিক সময়ে ঠিকভাবে করতে পারেন, আপনি পরবর্তী যে স্টেপটা সেটা কিন্তু আগিয়ে থাকবেন। তাহলে এইটা মোটামুটি আপনার 25 থেকে 26, 27, 28 এই পর্যন্ত মোটামুটি এই পড়াশোনা করলে 29 বছরের ভিতরে আপনি একটা চাকরি পেয়ে যাবেন খুব যে কোনো জায়গাতেই। সো ওই চাকরি করার ক্ষেত্রেও একটা ট্রানজ্যাকশন, আপনি আসলে ওই ক্ষেত্রে আপনি ওই চাকরিটা কি সারা জীবন ভালো থাকতে পারবেন কিনা, নাকি আপনার আরও কোনো ইচ্ছা আছে যে আরেকটু প্রিপারেশন নিব, আরেকটু পড়াশোনা করে ভালো কিছু করব, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। আপনার সবসময় লক্ষ্য রাখবেন আপনার মনটাকে একটু যত্ন করা, কেয়ার করা, কারণ মনটা আপনার ভিতরেই আছে, তাকে কেয়ার করার দায়িত্ব আপনার। সো এটা যদি আপনি চাকরি করলেন, প্রিপারেশন নিলেন, এরপরে যে স্টেপটি থাকে সেটি হলো মোটামুটি 34 বছরের নিচেই থাকে, সেটি হলো দেখা যায় যে আপনাকে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত আপনার নিতে হবে। এখন এই বিয়ে করার যে সিদ্ধান্তটা, এটাও অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে কাউন্সেলিং নেওয়ার প্রয়োজন বোধ করে অনেকের ক্ষেত্রে, কারণ কারো পার্সোনাল ইস্যু থাকে, বিভিন্ন রকমের সমস্যা তার ভিতরে ভয় কাজ করে, অথবা মনের যে সমস্যা, বিভিন্ন রকমের অ্যাংজাইটি, যে আমি কি এই দায়িত্বটা নিতে পারবো কি না, বা আমি পরবর্তী স্টেপগুলো কী হবে, আমি যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে কি আমার ফ্যামিলি চালাতে পারবো কি না, এই ধরনের কিন্তু ক্রাইসিস সবারই কম বেশি থাকে। সুতরাং এই ধরনের কোনো সমস্যা হলেও সেটা কিভাবে আপনি নিজে মেনটেন করতে পারবেন, সেটা নিজে একটু রিসার্চ করলেন, বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারা রয়েছে খুব কাছের বোন, ভাই, এদের সাথে একটু কথা বলে নিতে পারেন। খুব সমস্যা হলে একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন, হয়তো বা একটা, দুটো বা তিনটে সেশনের ভিতরেই দেখবেন যে আপনি আপনার যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোর সমাধান আপনি পেয়ে যাবেন। সো এখন এই সময়টা আপনি বিয়ে করলেন, এখন বিয়েটা কিন্তু 28 বছর হতে পারে, 29 হতে পারে, 30 বছর বয়সেও বিয়ে হতে পারে, 31 বছর বয়সেও আপনার বিয়ে হতে পারে। তাহলে বিয়ে করার পর কিন্তু আপনার নতুন একটা লাইফ তৈরি হলো, নতুন একটা ট্রানজ্যাকশন শুরু হলো। এই ট্রানজ্যাকশন একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির, একজন অজানা মানুষের সাথে আর একজন অজানা মানুষের সাথে। তবে হ্যাঁ, আবার জানা মানুষের সাথে জানা মানুষেরও হতে পারে। তবে যাই হোক না কেন, বিয়ের পরের যে জীবনটি সেটি কিন্তু আলাদা একটা জীবন। আপনার বন্ধুকে আপনি বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর দেখবেন এটা অন্যরকম। আপনি অজানা মানুষকে বিয়ে করেছেন, দেখবেন অনেক রকমের অন্যরকম যে বৈচিত্র্য সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই সময়টায় নিজেদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলা এবং যে অ্যাক্টিভিটিগুলো থাকে প্রতিদিনের আপনার জায়গা থেকে, সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে। সবসময় মনে রাখবেন, বিয়ে একটি পবিত্র বন্ধন, সেই পবিত্র বন্ধনের দায়িত্ব আপনাদের দুজনকে নিতে হয়।
আপনার মনের ভিতরে বা আপনার পার্টনারের মনের ভিতরে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটি করতে হবে, নিজেদের ভিতরে আলোচনা করার মাধ্যমে সেটি সমাধান করার চেষ্টা করবেন। আপনি যদি নিজের ফ্যামিলিতে বা আপনার ওয়াইফের ফ্যামিলিতে বা আপনার হাজব্যান্ডের ফ্যামিলিতে বলেন, সেক্ষেত্রে কিন্তু সে সমাধান করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রেই, এবং যেটি হবে সেটি কিন্তু তাদের ভিতরে অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের ডিপ্রেশন তৈরি করবে, বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি করবে। একটা জিনিস লক্ষ্য করেন, আমি ধরেই নিচ্ছি আপনি পড়াশোনা করেছেন, বাইরে আসছেন। আপনি যখন স্কুল কলেজে ছিলেন তখন আপনি হয়তো বা পড়াশোনা যখন একটু কম পারতেন বা কোনো কিছু বুঝতে না পারতেন, আপনার বাবা মা কিন্তু আপনাকে সাহায্য করতে পারত। কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে আসেন, আপনার ইউনিভার্সিটির সিলেবাস, পড়ালেখা, কোন প্রেজেন্টেশন রয়েছে, সেক্ষেত্রে কি আপনার প্যারেন্টসটা হেল্প করতে পারে? অনেকাংশেই পারে না, সম্ভব না। কারণ তারা ওই সময়টায় তাদের নিজস্ব লাইফ নিয়ে ব্যস্ত, তাদের নিজস্ব লাইফকে কীভাবে গুছানো, আপনি এই যে পড়াশোনা করতেছেন বা অন্যান্য আপনার ভাই বোন রয়েছে তাদের দেখাশোনা করা, সো এই সময়টা কিন্তু পারে না। ঠিক একই রকম বিয়ের পর আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু অনেক কিছু সমাধান করতে পারবেন। অথবা বিয়ের পর বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা আপনার নিজেরা একটু চিন্তা ভাবনা করে আজকে থেকে 1 বছর বা 2 বছরের ভিতরে কী করবেন সেটা একটা সিদ্ধান্ত আসতে পারেন। মনে রাখবেন যে আপনাদের নিজেদের ভিতরে একটা ভালো বন্ধন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা বাচ্চা নিয়েই নিতে পারেন। আমরা জানি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে প্রথম বাচ্চাটি একটু আগেই নিতে হয়, পরবর্তী বাচ্চাটা হয়তো বা আমরা যেটা বলি যে বিয়ের 1 বছর বা 2 বছরের ভিতরে প্রথম বাচ্চাটা নিতে হয়, সেকেন্ড বাচ্চাটা হয়তো বা 7 বছর বা 8 বছর পরে নিতে পারেন। এবং আমি আইকিউ টেস্ট করেই এবং আইকিউ টেস্টের ক্ষেত্রে আমি দেখেছি যে সকল বাচ্চা প্রথম দিকে মানে অর্থাৎ 1 নাম্বার যে বাচ্চাটি, তাদের ক্ষেত্রে আইকিউ টেস্ট করতে হয়। হ্যাঁ, সো আমি বলছি না যে প্রথম বাচ্চার ক্ষেত্রে এটা হয়, তবে আমার অবজারভেশন, আমি যদি লাস্ট 20 জন যাদের আইকিউ টেস্ট করেছি তাদের যদি দেখা যায় মোটামুটি প্রায় 16 থেকে 17 জনের আইকিউ টেস্ট করেছে, সে হচ্ছে প্রথম সন্তান। সুতরাং এখানে কিছু ফিজিওলজিক্যাল ব্যাপার আছে, সো সেগুলোকে আমাদের মেনটেন করা। আপনাদের সঠিক সময়ে বাচ্চা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, সেটি আপনার কথা বলে নেবেন। যদি ফিজিক্যাল কোনো হ্যাজার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন, সে কিন্তু আপনাদেরকে এখানে হেল্প করতে পারবে। এবং এই যে এটা যদি 30-31 বছর হয়, এর ভিতরে বাচ্চা বড় হচ্ছে, 1 বছর 2 বছর হচ্ছে, সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম এই যে যখন আপনি পড়াশোনা শেষ করে ফেললেন বা পড়াশোনার আগে, মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। মানে ফ্যামিলি দিয়ে বিভিন্ন রকম প্রেশার তৈরি করে, তুমি বিয়ে করছো না, তোমার বয়স হয়ে গেছে, তো এরপর কি ছেলে পাওয়া যাবে কি না। ঠিক একই জিনিসটা ছেলেদের ক্ষেত্রেও হয়, এত বয়স হয়ে গেছে, বিয়ে এখনও করেন না, ওর কি বিয়ে হবে। সো এই যে কথাগুলো, এগুলো আসলে কষ্টের কিছু না, এগুলো মানুষ বলবে, অনেকে মজা করে বলে, হয়তো আপনার জায়গা থেকে এটা সিরিয়াসভাবে নিচ্ছেন, কিন্তু তারা মনে করতেছে এটা করে একটা মজা নিলাম। সো তাদের কিছু বলার নেই, আপনার জায়গা থেকে আপনি চিন্তা করবেন যে আসলে যে বলে বলুক, আমার লক্ষ্য কী, আমি যদি আজকে থেকে 5 বছর পরে ভালো থাকি, তাহলে ওরাই দেখবে আমাকে, ওরাই দেখবে। সো এখানে চিন্তা করার কিছু নাই, আপনি আপনার মতোই চলেন। সো বাচ্চা কাছে হয়ে গেলে একটা জিনিস আমি বলে নিই, প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি তারা অনেক ক্ষেত্রে এই যে প্যারেন্টিংয়ের যে জায়গাটি ইনিশিয়ালি বুঝতে পারে না। সো ওই জায়গাটা আমি বলবো যে সবসময় আপনাদের ভিতরে যদি কোনো কিছু কনফ্লিক্ট থাকে, আপনার নিজেরা এগুলোকে আগে আলাদাভাবে, হ্যাঁ, সন্তানের সামনে না, সে তার বয়স যদি 6 মাসও হয়, তার সামনে এগুলো মিট না করে, কথা না বলে, বরং আলাদাভাবে কথা বলবেন। কারণ অনেকে মনে করে বাচ্চারা আসলে এগুলো বোঝে না, এটা সম্পূর্ণ ভুল। বাচ্চারা খুবই ভালো বোঝে এগুলো। যদি নাই বুঝতো, একটা বাচ্চা জন্মের 1 মাসের ভিতরে মাকে কিভাবে চেনে, আশেপাশের মানুষ দেখলে কান্না করে, কারো কোলে যখন দেয় তখন সে কান্না করে, কিন্তু মায়ের কোলে যখন যায় তখন কিন্তু সে আর কান্না করে না। এর কারণ কি? কারণ ওরা ঘ্রাণেন্দ্রিয় কাজে লাগায়, ওরা গন্ধের মাধ্যমে মাকে চেনে। সুতরাং ওরা সব কিছুই বোঝে, যা কিছুই বলবেন, নিজেদের ভিতরে যদি কনফ্লিক্ট থাকে আলাদাভাবে আপনারা এটাকে মিটিয়ে ফেলবেন। এবং সাথে সাথে বাচ্চার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। ও যখন বাবলিং করে বা যখন মামা, পাপা, বাবা এগুলো যখন বলে, তখন তাকে সায় দেওয়া, তার সাথে একটু কথা বলার চেষ্টা করা। এই যে বাচ্চারা যখন এরকম কথা বলে, বাবলিং করে, আমরা বলি প বর্গীয় ধ্বনি, প, হ্যাঁ, প, ফ, ভ, ভ, এই যে কথাগুলো তারা কিন্তু প্রথমে বলে, যেমন পাপা, বাবা, বাবা, হ্যাঁ,
মা, এগুলো কিন্তু খুব সহজে বলতে পারে। কারণ হলো এগুলো হলো দুই ওষ্ঠর, হ্যাঁ, এই যে দুই ঠোঁট, এই দুই ঠোঁট লাগিয়ে তারপর কিন্তু এগুলো বলে। সো এরা কিন্তু প্রথমে এই বর্ণগুলো আগে শিখে। সো এইগুলো তার সাথে থাকা, তার কথাগুলো শোনা, তার সাথে একটু কথা বলা, একটু হাসি দেওয়া, ওরা কিন্তু এই নন ভার্বাল যে অ্যাটিটিউডগুলো এগুলো খুব ভালো বোঝে। হ্যাঁ, আচার আচরণের মাধ্যমে আপনি কিছু বললেন, চোখের মাধ্যমে কিছু বললেন, হ্যাঁ, মুখে একটু অ্যাটিটিউড করে বললেন, এটা কিন্তু ওরা খুব ভালো বোঝে। তো এগুলো আপনারা করতে পারেন। তারপর যেটি হয় যে বাচ্চাদের ক্ষেত্রে যে একটু বড় হওয়ার পর, 1 বছর হওয়ার পর অনেক কিউরিসিটি গ্রো করে, তখন কি করবেন? তখন যেটি করবেন যে তার কথাগুলো শোনা, তাকে একটু সময় দেওয়া, সবাই একত্রে বসা, ও কি বলে তাকে একটু স্ট্রোক দেওয়া, মানে ভালো কাজে প্রশংসা করা। যেটি আপনার মনোপুত হবে না সেই ক্ষেত্রে নেগেটিভলি না বলে বরং সেটিকে নিজেরা একটু ভেবে একটু পজিটিভ ওয়েতে তাদেরকে শেখানো, এটা কিন্তু খুব ভালো কাজ করে ওই সন্তানদের ক্ষেত্রে। আপনার যদি এরকম হয় যে বাচ্চা হয়তো বা একটু মন খারাপ থাকছে, কারোর সাথে মিশছে না, বা খুব বেশি অস্থিরতা কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখাতে পারেন। হ্যাঁ, যদি সাইকোলজিক্যাল কোনো বিষয় থাকে সেটিও কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট দেখতে পারবেন। মনে রাখবেন যে এই বাচ্চাদের যে প্রবলেমগুলো হয় মূলত হয় বাচ্চার বাবা মা কীভাবে আচরণ করে, তার কীভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করে, হ্যাঁ, তার বেসিসে কিন্তু বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু তাদের ভিতরে কাজ করে। সুতরাং প্রথম দিক থেকেই আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন এবং আপনারা যদি এগুলো যথাযথভাবে তাদেরকে লালন পালন করেন, আপনাদের ভিতরে কমিউনিকেশনের যে বিষয়টি সেটি যদি ভালোভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু এই সাইকোলজিক্যাল বিষয়গুলো তাদের হবে না। সবসময় মনে রাখবেন এই বাচ্চাদের প্রথম 0 থেকে 7 বছর তারা ব্রেনের যে ডেভেলপমেন্টটা হয় সেটি তাদের সারা জীবন থাকে। অর্থাৎ এই ডেভেলপমেন্টটা 7 বছর পর্যন্তই থাকে। 7 বছর পরে হয়তো বা 12 বছর একটু ডেভেলপ হয়, 12 থেকে 18 বছর আরেকটু ডেভেলপ হয়, কিন্তু মেইন ডেভেলপমেন্টটা এই 7 বছর পর্যন্তই হয়। এরপর আর ওই ব্রেনের সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটি হয় না। সুতরাং এই সময়টা আপনার বয়স যদি 31, 32, 33, 34 পর্যন্ত থাকে, বাচ্চা সবসময় মনে রাখবেন তাকে লালন পালন করা, বড় করার দায়িত্ব কিন্তু আমাদের থাকে। সুতরাং এই জায়গাটাতে নিজেরা একটু ভালো থাকা, একটু ঘুরতে যাওয়া, এই যে বাচ্চাটিকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, নতুন বাতাস বা নতুন একটু আলো দেখানো, এটা কিন্তু ওদের সাইকোলজিক্যালি অনেক মানে একটা ইফেক্ট ফেলে। সো এই জিনিসগুলো আপনারা মনে রাখতে পারেন এবং আপনারা লক্ষ্য রাখেন এই যে আমি যে ভিডিও বানাচ্ছি এবং এখানে কিন্তু আমি ক্যাটাগরাইজ করে দিছি, সেটা হলো 18 থেকে প্রথমে 24 বছরের একটা ভিডিওতে আমি বেশ কিছু বললাম, কারণ এখানে ট্রানজেকশন থাকে আলাদা আলাদা। ঠিক একই জিনিসটা এই যে 25 থেকে 34 আলাদা আলাদাভাবে পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো যেটা হলো 35 থেকে 44, সেটা কিন্তু আরেকটু আলাদা রকম। সুতরাং আর এটা কি কেন দিচ্ছি, আমার কাছে যারা আসছে যাদের এই প্রবলেমগুলো নিয়ে কথা বলে তাদের কিন্তু প্রবলেমগুলো এখান থেকে এভাবেই হয়। সো আমার কথাগুলোর মধ্যে কিন্তু দেখবেন যে এখানে তাদের যে এক্সপিরিয়েন্সটা আমার ভিতরে ছিল সেটি আমি বলেছি আপনাদের কাছে। এই আর কি, নিজেরা কিছু ভালো প্র্যাকটিস করতে পারেন, সন্তানদের সামনে বসে মিথ্যা কথা না বলা, জেনুইন থাকা। সন্তান যখন থাকবে তখন নিজেরা একে অপরের সাথে পজিটিভ ওয়েতে কথা বলা, কাম হয়ে কথা বলা, অ্যাসার্টিভ থাকা, হ্যাঁ, এগুলো কিন্তু ওরা শেখে। অনেকের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ কথা না বলে যে হ্যাঁ এটা যে আপনার আসবাবপত্রটা কত টাকায় কিনছেন বা আপনার টিভিটা কত টাকায় কিনেছে হয়তো বা 15,000 টাকা, সেটা কিনে বলে দিল যে 22,000 টাকা। এটা কি হয়, বাচ্চারা কিন্তু এটা শিখে ফেলে এবং সারা লাইফ কিন্তু সে ওইটাই মনে করবে যে এই যে আমার প্যারেন্টরা এটা ব্যবহার করছে, এইভাবে কথা বলছে, তার মানে এটাই মনে হয় ঠিক আছে। সো এইগুলো করবেন না, সবসময় জেনুইন থাকা, তাকে একটু ভালো রাখা। আপনারা চাইলে সবাই মিলে একটু মেডিটেশন করতে পারেন, হ্যাঁ, একত্রে বসে একটু চোখ বন্ধ করে কিছু সময় থাকলেন, একটা একটা ফিল্ম সবাই মিলে একটু অবজার্ভ করা, একটু দেখা, মজা করা, ভালো জায়গায় ঘুরতে যাওয়া, আমি এটা আগেও বলেছি। তো এইরকম কিছু করতে পারেন, তার মানে দেখবেন যে আপনার লাইফে যে একটা সৌন্দর্য, লাইফের একটা রং, সেটা কিন্তু আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। তো এই পর্যন্তই ভিডিওটা ছিল। যদি ভালো লাগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।